আজ তৃণমূলের মহাসমাবেশ নেতাজি ইন্ডোরে। আজ তৃণমূলের মহাসমাবেশ, সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত থাকবেন। এছাড়াও তৃণমূলের সমস্ত নেতা কর্মীরা আজকের এই সমাবেশে উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। 2024-এর নির্বাচনকে পাখির চোখ করেই আজ এই মহাসমাবেশের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের এই মহাসমাবেশে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 2টোর সময় তিনি এই বার্তা দেবেন, সেদিকেই কিন্তু নজর রয়েছে সব মহলের। নেতাকর্মীরা ইতিমধ্যেই সেই মহাসমাবেশে উপস্থিত হয়েছেন এবং তারা সেখানে জমায়েত শুরু করেছেন। আর কিছুক্ষণ পরেই মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও থাকবেন। জেলার স্তরেও, ব্লক স্তরেও কিন্তু একাধিক তৃণমূলের নেতা কর্মীরা আজকের এই মহাসমাবেশে উপস্থিত থাকবেন বলেই মনে করা হচ্ছে। আজকের এই মহাসমাবেশ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বার্তা দেন সেদিকে নজর রয়েছে সবার। মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছে যাবেন, তবে ইতিমধ্যেই কিন্তু নেতাকর্মীরা সেখানে জমায়েত করতে শুরু করেছেন। যতই কামতা বুড়িরা চেষ্টা করুক, যতই গ্রেটার কুচবিহার অ্যাসোসিয়েশন ওই অনন্ত মহারাজেরা চেষ্টা করুক, কুচবিহারের মানুষ ঐক্যবদ্ধ। তাদের শাস্তির দাবিতে মহিলারা ধর্ষণ করছেন। আজকে সারা ভারতবর্ষে কেন্দ্রে একটা সরকার আছে যারা মানুষে মানুষে বিভাজনে বিশ্বাস করে এবং তারা কখনো কোনো ধর্মীয় বিষয় তুলবে, বলবে হিজাব পরা চলবে না, কখনো অন্য কোনো ধর্মীয় বিষয় তুলবে। আজকে ভারতবর্ষকে তারা ভেঙে দিতে চাইছে, তারা ভারতবর্ষের ইতিহাস নতুন করে লিখতে চেয়েছে। অমিত শাহ বলছে যে মোগল সাম্রাজ্যের ইতিহাস অত পড়াতে হবে না, এখন নতুন ইতিহাস ওরা তৈরি করবে। অভিষেক যথার্থভাবে অমিত শাহকে পাপ্পু বলে অভিহিত করেছে। এই নতুন পাপ্পু ভারতবর্ষকে বিকৃত করে দিতে চাইছে। এই পাপ্পুর বিরুদ্ধে আমাদের আগামী দিনের লড়াই। এবং অমিত শাহ এবং অবশ্যই মোদী, এদের লক্ষ্য একটাই, যে বিরোধী শূন্য ভারতবর্ষ করা এবং সেখানে তাদের অস্ত্র ইডি এবং সিবিআই। কিছুক্ষণের মধ্যেই সে বলে দেয় বরে বন্দ্যোপাধ্যায় সেখানে এসে পৌঁছবেন। এই মুহূর্তে বক্তব্য রাখছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একটা ধারণা ছিল দেশে বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এখন বাঘ হয়েছে অভিষেক ব্যানার্জি আর গরু হয়েছে আরেকজন। 7 নম্বর, কমিউনাল পোলারাইজেশন, হিন্দু মুসলিম বিভাজনের মধ্য দিয়ে ভারতবর্ষের ভোট ভাগ করা। এই প্রচেষ্টাকে স্তব্ধ করা দরকার। সংহতি, ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণে এই ভারতবর্ষ, এক জাতি এক প্রাণ একতা, এই দেশ আমাদের বিধাতা। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, এইটা আমাদের ইথো ভারতবর্ষে। একে বানচাল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। একে প্রতিহত করতে হবে। ছোটবেলায় পড়তো, এখনো পড়ানো হয়, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এর থেকে আমাদের নিতে হবে শিক্ষা। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি, মুসলমান, খ্রিস্টান, একটার পর একটা ধাপে ধাপে আমাদেরকে শিখিয়ে দেওয়া হয় বড় হলে এই দেশ কোন পথে চলবে, এই দেশের সংবিধানের গুরুত্ব কি। 8 নম্বর, বেঙ্গল ডিপ্রাইভড বাই সেন্টার। কেন্দ্রের কাছে বঞ্চনার এত ভয়ঙ্কর নজির স্বাধীন ভারতবর্ষে কখনো দেখা যায়নি। সে পশ্চিমবাংলার প্রাপ্য নিয়েই হোক, 100 দিনের জব ওয়ার্কারদের টাকা আটকে রাখাই হোক। আমি একটা কথা আপনাদের বলি, যেহেতু আমি তৃণমূলের মহাসমাবেশে বক্তব্য রাখছেন অরূপ বিশ্বাস, সরাসরি নজর রাখবো। শুধু চিৎকার আর টিভি, বিজেপি বিজেপি নেই, বিজেপি কোথাও নেই। যেখানেই আছে শুধু জোড়া ফুল, আর বাংলার মানুষও চায় জোড়া ফুল। বাংলার মানুষের হৃদয়, বাংলার মানুষের ভরসায় আজকে বাংলার মানুষের রাস্তায় আছে মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। আজকে ভারতবর্ষের মানুষ
অনেক আশা ভরসা নিয়ে বিজেপিকে ক্ষমতা দিয়েছিল। তারা বলেছিল আচ্ছা দিন নিয়ে আসবেন, তারা বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন, তারা বলেছিলেন প্রত্যেকের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা আসবে। আজকে কোথায় আমরা? পেট্রোলের দাম 150, ডিজেলের দাম 100, গ্যাসের দাম 1000। আজকে গরিব মানুষের সামর্থ্য নেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার। আজকে ভারতবর্ষের মানুষ বলছে কবির ভাষায়, শাসকের হাতে শক্তি দিয়েছি আমরাই, শাসকের হাতে শক্তি দিয়েছি আমরাই, সেই শক্তি ফিরেছে বুলেট হাতে, সেই শক্তি ফিরেছে বুলেট হয়ে। আজ যদি বলি শক্তি ফিরিয়ে নিলাম, কি করবে সে খালি বন্দুক দিয়ে? বন্ধু দেখা হবে বিজেপির সঙ্গে 24-এর তৃণমূল আর 24-এর খালি হাতে বন্দুক হাতে বিজেপি। লড়াই হবে, আমরা লড়াই করতে চাই। সিবিআই ইডি ইনকাম ট্যাক্স দিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না, তৃণমূল ঝুঁকবে না, তৃণমূল ঝুঁকেগা নেই, তৃণমূলকে হারানো যাবে না। তাই শুধু আমি আপনাদের বলবো, অনেক সমস্যা আসবে, তো কিছুই নয়, এ চলবে 24-26 পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসা চলবে, চলুক, কিন্তু আমরা বলবো আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নিশ্চয়। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ অরূপ বিশ্বাস মহাশয়কে। এবার আপনাদের কাছে সংক্ষিপ্ত 2.5 কথা বলার জন্যই আমি ডেকে পাঠাবো আমাদের আর এক মন্ত্রী, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম মহাশয়। আমাদের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোভনদেব চট্টোপাধ্যায়, সৌগত রায়, ডেরেক ওবেরয়েন, অরূপ বিশ্বাস সহ আমার সহকর্মী সবাই আপনারা। এরপরে অভিষেক বলবে, নেত্রী এসে যাবে, সময় খুব কম। 2-3টে কথা শুধু বলে আমি আমার বক্তব্য শেষ করব। একটা কথা হলো, নিশ্চিতভাবে আপনারা শুনছেন, দেখছেন, টিভিতে দেখছেন, সবকিছু দেখছেন যে কিভাবে আমাদের দলটাকে ন্যস্তনাবুদ করার জন্য বিজেপি ক্রমাগত কিভাবে চক্রান্ত করছে। এই সময় যখন বিজেপি আগ্রাসী হয়ে উঠেছে, সেই সময় নিশ্চিতভাবে তার দালালি করছে পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং সিপিএম। সেই সময় তৃণমূল কংগ্রেসকে ঐক্যবদ্ধ লড়াই, ঐক্যবদ্ধ দল মাথা তুলে দাঁড়িয়ে থেকে লড়াই করে বলতে হবে, মমতা তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি, আমরা তোমার সাথে আছি। নিশ্চিতভাবে আমরা প্রত্যেকে কোথাও না কোথাও আমিত্বতে ভুগছি, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই যে ইন্ডোর স্টেডিয়াম, এই যে আমরা দাঁড়িয়ে কথা বলছি, আবার মনে করিয়ে দিচ্ছি, তার কারণটা হলো আমাদের পেছনে এই ছবিটা আছে, তাই এখানে এত মানুষ আমাদের কথা শোনে। এই ছবিটাকে সরিয়ে দিলে শুধু আমি থাকবো, চেয়ার থাকবে, মাইক থাকবে, মানুষ থাকবে না, এইটাই বাস্তব। তৃণমূল কংগ্রেসে আমাদের প্রত্যেককে মানুষ মমতা ব্যানার্জির ছায়া দেখতে চায়। আমাদের কলঙ্কিত করা হচ্ছে, অত্যাচার হচ্ছে, কিন্তু আমরা ভাঙবো না, আমরা ভয় পাবো না, ভয় পাবো না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না, আমি ভয় করব না, ভয় করব না। সেই পথ অভিষেক ব্যানার্জি দেখিয়ে দিয়েছেন। সেই দিন ইডি থেকে বেরিয়ে এসে তিনি বলেছেন, তরুণ প্রজন্মের নেতা এবং তার সেনাপতিত্বে দল সংগঠিত হচ্ছে, অভিষেকও এখানে উপস্থিত আছে মঞ্চে। আমি প্রথমেই তৃণমূল মহিলা কংগ্রেস তার একজন সৈনিক হয়ে আমার চরণের, আমি দিদির চরণে শ্রদ্ধা নিবেদন করে একথা এই মঞ্চ থেকে বলতে চাই, মহিলাদের যেভাবে সম্মান আমাদের মাননীয় নেত্রী দিয়েছেন, এ সম্মান আমরা কোথাও পাইনি, কখনো কোথাও নয়। এটাই নিদর্শন যে একটা সমাজকে সমৃদ্ধ করতে
সমাজকে এগিয়ে নিয়ে যেতে মহিলারা যদি সম্মানিত হয় সে সমাজ সমৃদ্ধ হবেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা দেখেছি ৭৫ বছর পূর্তি স্বাধীনতার, একজন বললেন নারী শক্তির সম্মানের কথা। এটা কোন শক্তির সম্মান হলো? বাগদায় যে ঘটনা ঘটলো সে কি নারী শক্তির সম্মানকে প্রদর্শন করে, নাকি বিলকিস বানর ঘটনায় যারা দণ্ডিত অপরাধী তাদের ছেড়ে দেওয়া, তাদের এই ছেড়ে দেওয়াটা সম্মান দেখায়? তাই আজকে যারা মুখে এক কথা বলে কাজে আর এক রকম করে, তাদের ভারতবর্ষের মানুষ ২০ সালে তাদের আর দিল্লির মসনদে রাখবে না। নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের আমাদের নেত্রী, তার ভূমিকা সর্বোচ্চ ভূমিকা হবে আগামী ২৪ সালের নির্বাচনে। যারা দুর্নীতির কথা বলে তাদের নীতি কি আমরা জিজ্ঞাসা করতে চাই। খালি মন কি বাত বলবে আর দেশের মানুষের মন কি বাত শুনবে না। তাই এই যে তাদের এই যে ধারণা দেশের মানুষের সম্পর্কে, তাদের ওপর এইভাবে চাপিয়ে দেওয়া তাদের সিদ্ধান্ত, এটা দেশের মানুষ মানে না। তাই আজকে আমরা শুধুমাত্র মহিলারা যেভাবে সম্মানিত হয়েছি, তাতে আরো সমৃদ্ধশালী হবে বাংলা, আরো সমৃদ্ধশালী হবে দেশ। তাই আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। আজকের এই মঞ্চে আমাকে এইভাবে আপনাদের সামনে দু চার কথা বলা শুধু নয়, এ কথা বলা মানে আমার মনে শ্রদ্ধা নিবেদন করবার জায়গা তৈরি করে দেওয়া। নেত্রী আছেন, সমস্ত নেতৃত্ব রয়েছে। আমি আবারও বলছি, আমরা সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরের বউ, সেই সাধারণ ঘরের মেয়ে বউকে সামনে এনে এত বড় মঞ্চে আমাদের এখানে এই যে সম্মান প্রদান করে, সেটাই তো বুঝিয়ে দেয় আমাদের দল কতটা সংগঠিত, কতটা ভালো, কতটা এগিয়ে নিয়ে যাবার কথা বলে। আমি তাই মহিলাদের বলবো, একসাথে থাকবেন, একসাথে ঐক্যবদ্ধ হয়ে মহিলারাই পারবে ২১শে মহিলা এই রাজ্যে তৃতীয়বারের ক্ষমতায় তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসার জন্য এবং আমাদের দিদিকে মাননীয় মুখ্যমন্ত্রী করবার জন্য তাদের ভূমিকা গ্রহণ করেছিলেন। ২৪শে ঠিক তেমন করেই ভারতের মসনদে আমাদের নেত্রীকে পাঠাবার জন্য মহিলারা একসাথে থাকবেন। আমাদের সর্বোচ্চ নেত্রী এবং সর্বময় নেত্রী এসে উপস্থিত হয়েছেন। সুতরাং নেত্রীর বক্তব্য যেখানে আমরা সকলে শুনতে এসেছি, নেত্রী মঞ্চে থাকাকালীন আমার বক্তব্য দীর্ঘায়িত করা কোনোভাবে শোভনীয় নয়। আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে যারা এসে আজকে সবাই উপস্থিত হয়েছেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, প্রত্যেকটা জেলা থেকে তৃণমূল কংগ্রেসের লড়াকু সৈনিক, শুভানুধ্যায়ী, সমর্থক, কর্মীবৃন্দ সকলে আজকে এসেই সবাই উপস্থিত হয়েছে। এবং আমি আস্তে আস্তে দেখছিলাম যে সংখ্যায় মানুষ আজকে আমাদের এই সভায় রয়েছে, তার দ্বিগুণ মানুষ রাস্তায় রয়েছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমাদের বিগত দিনে অনেক দলের বৈঠক হয়েছে, কর্মী সভা হয়েছে, বিশেষ অধিবেশন হয়েছে, কিন্তু আমার চোখে দেখা আজকের এই অধিবেশন সর্বকালীন রেকর্ড। আমার মনে আছে ২ মার্চ ২০২০ সালে কোভিডের আগে আমরা যখন বাংলার গর্ব মমতা লঞ্চ করেছিলাম এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, যে সংখ্যায় মানুষ ছিল তারও প্রায় দ্বিগুণ সংখ্যায় মানুষ আজকে এসে উপস্থিত হয়েছে এবং তিল ধারণের জায়গা নেই। এটা প্রমাণিত যে তৃণমূল কংগ্রেসের উপর যত আঘাত করবে, যত প্রহার করবে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে। যত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লেগেছে, কুৎসা করেছে, অপপ্রচার করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমানিত করেছে, তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। এবং আমি আমার কর্মী ভাইদের অনুরোধ করব যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখবেন তার কথা আমরা স্মরণ করব এবং বাস্তবে নিজের বুথে গিয়ে রূপায়ণ করব এবং তার থেকে দিক নির্দেশিকা নিয়ে গিয়ে আমরা চলব। বিজেপির সাথে যখন আমরা লড়াই করছি, আপনারা দেখেছেন বাংলায় গোহারা হেরে ২০২১ সালে
পরের দিন 4 জন মন্ত্রীকে সিবিআই ইডি লাগিয়ে অ্যারেস্ট করেছে। তারপরে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচিবকে দিল্লিতে অ্যাটাচ করে দিয়েছে যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দুর্বল হয়ে যায় এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজে কোনো রকম ভাবে বাধাপ্রাপ্ত ঘটানো যায়। যারা এইভাবে বাংলাকে লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অপমানিত, শোষিত করছে প্রতি পদে, আগামী পঞ্চায়েত এবং লোকসভা ভোট তাদেরকে যোগ্য জবাব দেওয়ার লড়াই। কারণ কি, আমাদের নেত্রী বারবার বলেছিল বদল চাই। আমরা বদল এনেছি, কিন্তু বদলাটা আমরা নেব ব্যালটের মাধ্যমে 2023-এর পঞ্চায়েত আর 24-এর লোকসভায়। 42টা লোকসভা আসন রয়েছে। চোখে চোখ রেখে আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই লড়াই লড়ব। ভারতবর্ষে 1700টা রাজনৈতিক দল আছে। একমাত্র রাজনৈতিক দল যে ইডি, সিবিআই কারোর তোয়াক্কা না করে মাথা উঁচু করে লড়াই করছে সে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর বিজেপিকে প্রতিনিয়ত নির্বাচনের পর নির্বাচন লেজে গোবরে করেছে। আমরা মাথা নত করব না। আমরা যদি মাথা নত করতে সাধারণ খেটে খাওয়া মানুষের সামনে করব, দিল্লির জল্লাদদের কাছে নয়। আর এখন সিপিএম এর হাড়মাদ আর বিজেপির জল্লাদরা এক হয়েছে। এক হয়ে কি করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা যায়, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা রটানো যায়। যারা 2018 সালে, 19 সালে, 17 সালে জোর গলায় বলতো দিদি তো बंगाल में दुर्गा पूजा करने नहीं देता है, আজকে কি বলছে? বিশ্ব দরবারে মমতা ব্যানার্জির হাত ধরে ইউনেস্কোর সম্মান নিয়ে বিশ্ববন্দিত হয়েছে আমাদের এই বাংলার দুর্গাপুজো। আমাদের গর্ব। যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। এসব করে কোনো লাভ নেই। বলছে 250 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর জন্য ক্লাবদের দিয়েছে। কেন দেবে না? 100 বার দেবে। তুমি 3000 কোটি টাকার মূর্তি করতে পারো গুজরাটে, 8000 কোটি টাকার এরোপ্লেন কিনতে পারো, আর মমতা বন্দ্যোপাধ্যায় 42,000 ক্লাবকে 250 কোটি টাকা দিতে পারে না। দুর্গাপুজো বাঙালির গর্ব, বাংলার গর্ব, কলকাতার গর্ব, আলিপুরদুয়ারের গর্ব, মেদিনীপুরের গর্ব। দুর্গাপুজো নদিয়ার গর্ব, বর্ধমানের গর্ব, হুগলির গর্ব, হাওড়ার গর্ব, পুরুলিয়ার গর্ব, বাঁকুড়ার গর্ব। তোমরাই তো বলতে দুর্গাপুজো হয় না। যারা নিজেদেরকে হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করে, আজকে দেখুন তাদের বাড়া ভাতে ছাই দিয়ে দিদির হাত ধরে আমাদের দুর্গাপুজো বিশ্ব দরবারে বিশ্ববন্দিত হয়েছে। আমাদের গর্বের বিষয়। কবির কথায় বলি, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না কিছু, সেই ছাই ফিরিয়ে আসে তোরই পিছু পিছু। তুমি যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে। আর আমরা যা বলেছি আমরা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় 2021-এর নির্বাচনের আগে বলেছিল 1,60,00,000 পরিবারের গৃহকর্ত্রীকে আমি লক্ষ্মীর ভান্ডার দেবো। একটা পরিবারের একজনকে দেবো বলেছিল। নির্বাচনের 3 মাসের মধ্যে যত মহিলা আছে সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। আর বিজেপি কি বলছে? বাংলার মানুষকে অপমান করছে। বলছে কি এরা 500 টাকায় বিক্রি হয়ে গেছে। দিলীপ ঘোষ বলছে কি তৃণমূল কংগ্রেস বস্তির পার্টি। আমি গর্ববোধ করি দিলীপ বাবু। হ্যাঁ, তৃণমূল কংগ্রেস গরিবের পার্টি, শ্রমিকের পার্টি, খেটে খাওয়া মানুষের পার্টি, গরিব মানুষের পার্টি, ছাত্র যুবর পার্টি, বস্তির পার্টি। আপনি তৃণমূল কংগ্রেসকে বস্তির পার্টি বলে অভিহিত করায় আমরা সম্মানিত বোধ করি, আমরা গৌরব বোধ করি, আমরা গৌরবান্বিত বোধ করি। তার কারণ এই বস্তির কাছেই আপনাদের বহিরাগতদের মাথা নিচু করে হার স্বীকার করতে হয়েছিল 2021 সালে। আবার তৈরি থাকুন। 2023 আর 2024 শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখেছেন ইতিমধ্যেই আমাদের প্রায় 70-75% ব্লক কমিটি ঘোষণা করে দেওয়া হয়েছে। অনেকে ভাবতো কি যে আমি কি করছি, আমি কোথায় যাচ্ছি, কার সাথে কথা বলছি, পার্টির কাছে অন্যরকম কোনো তথ্য পৌঁছায় না, সুতরাং যা ইচ্ছা তাই করব। আপনি দেখেছেন এই পার্টিতে কোনো লবি নেই,
একটাই লবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের লবি। যে দলকে ভালোবাসবে আর যে মুষ্টিবদ্ধ হাতে এক বুক আবেগ নিয়ে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ বলার ক্ষমতা রাখবে, বুক ছুটিয়ে লড়াই করার সাহস রাখবে, নির্ভয় নির্ভীকভাবে লড়াই করবে, তাকেই তৃণমূল কংগ্রেস সম্মানিত করবে। সেই ব্লকে থাকবে, সেই অঞ্চলে থাকবে। আর আগামী দিন দায়িত্ব নিয়ে বলছি, নেত্রীও বলেছে, ভোট শান্তিপূর্ণ অবাধ হবে। আমাদের গণতান্ত্রিকভাবে লড়াই করে বিজেপিকে লেজে গোবরে করে বাংলা ছাড়া করতে হবে। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সর্বত্র আমাদের জিততে হবে। মানুষের আশীর্বাদকে পাথেয় এবং পথ চলার প্রেরণা করে আমরা জিতব। আজকে দেখুন পেট্রোল ডিজেল কি অবস্থা। কেরোসিন তেল 16 টাকা লিটার ছিল 2014 সালে, আজকে কেরোসিন ডিজেলকে পার করে দিয়েছে 106 টাকা লিটার। ডিজেল 100 টাকা লিটার, পেট্রোল 110 টাকা লিটার। আর মমতা বন্দ্যোপাধ্যায় 11 বছর ধরে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে আপনাদের জীবনের উন্নয়নের ধারাকে পরিচালনা করছে। 10 পয়সার বাড়তি ঋণ বাংলার মানুষের উপর চাপায়নি। এটাই প্রমাণ করছে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। সাধারণ মানুষের জন্য কাজ করে চলেছে অবিরাম। এই মহিলার উপর কত আক্রমণ হয়েছে, এমনকি পা ভেঙে দেওয়া হয়েছে। নন্দীগ্রামে তো সুপ্রিম কোর্টে অলরেডি গোল দিয়ে দিয়েছে। তারপর হাইকোর্টে যখন মামলার শুনানি হবে, কত ধানে কত চাল লোডশেডিং বাবু আপনাকেও দেখাবো। আপনি কি ভাবেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জোরে আপনি রাজনীতি করবেন? আমি সেদিনকে অমিত শাহকে বলেছি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু। কেন বলেছি? তার 4টে কারণ রয়েছে। এটা আপনাদের জানতে হবে, অঞ্চলে অঞ্চলে বলতে হবে, বুথে বুথে কর্মী সভা করে মানুষকে জানাতে হবে। তার কারণ কি? ভারতবর্ষে মোদী সরকারের মন্ত্রিসভায় সব থেকে বড় অপদার্থ যদি কেউ মন্ত্রী থাকে তার নাম হচ্ছে অমিত শাহ। তার 1 নম্বর কারণ কি? তার অধীনে থাকা দিল্লি পুলিশ। আপনি দেখুন দিল্লির ক্রাইম রেট আর বাংলার ক্রাইম রেট, সব থেকে সুরক্ষিত শহরের মধ্যে, দেশের মধ্যে 1 নম্বর স্থানে রয়েছে বাংলা। আর এটা আমাদের তথ্য না, অমিত শাহর অধীনে থাকা এনসিআরবির তথ্য। সেই জন্য আপনি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু। তার কারণ আপনার অধীনে থাকা সংস্থা বলছে দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহরের নাম কলকাতা, তিলোত্তম কলকাতা। দ্বিতীয়, আপনি জাতীয়তাবাদ, দেশপ্রেম এবং সবাইকে আপনি শেখাতে চান হাড়ঘাড় তিরঙ্গা। আপনার নিজের ছেলে, আপনার পুত্র ভারতবর্ষের জাতীয় পতাকা হাতে নিতে লজ্জাবোধ করে। এই ছেলেকে ত্যায্য পুত্র করা উচিত আপনার। সেই জন্য ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু আপনি। তৃতীয়, আপনার অধীনে থাকা ইডি, সিবিআই আজকে যারা চোর তাদেরকে শেল্টার দিচ্ছে, যাদেরকে হাতে হাত বাড়িয়ে কাগজ মুড়ি দিয়ে টাকা নিতে দেখা গিয়েছে, যাদের বিরুদ্ধে সুদীপ্ত সেন ক্যামেরার সামনে অভিযোগ করেছে, তাকে শেল্টার দিচ্ছেন। সেই কারণে আপনি ভারতবর্ষের সব থেকে বড় পাপ্পু। আর এই যে 9/6 হয়েছে, সব টাকা এর কাছে গেছে। আর সব থেকে বড় কারণ কি? আমরা বাংলায় একটা প্রবাদ শুনি না, ফাঁকা মাঠে গোল দেওয়া। অমিত শাহ এমন একজন বড় নেতা, ভারতবর্ষের চাণক্য, যে তৃণমূলকে সামনাসামনি লড়তে ভয় পায়, ফাঁকা মাঠে গোল দেবে। জানে বাংলায় সিপিএম কংগ্রেস বলে কোনো বস্তু নেই, এরা জীবাশ্মে পরিণত হয়েছে কার্যত। যে করে হোক তৃণমূলকে ধমকে চমকে ভয় পাইয়ে চোখ রাঙিয়ে ইডি লাগিয়ে সিবিআই লাগিয়ে দমিয়ে রাখতে হবে যাতে বিজেপি ক্ষমতায় আসতে পারে। আপনি হাজার চেষ্টা করুন, আমরা মেরুদণ্ড বিক্রি করব না। মমতা বন্দ্যোপাধ্যায় নেত্রী, দলের নাম তৃণমূল কংগ্রেস, আর প্রতীকটা হচ্ছে জোড়া ফুল। আপনার কাছে একটা ফুল, আমাদের কাছে দুটো ফুল। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, একটি তার নয়নমণি আর একটি তার প্রাণ। আমি সকলকে অনুরোধ করব, আসুন আমরা নতুন উদ্যম নিয়ে লড়াই করি, কাঁধে কাঁধ মিলিয়ে একদম জোর গলায় লড়াই করতে হবে। পঞ্চায়েত, লোকসভা কার্যত গণতান্ত্রিকভাবে মানুষের ভালোবাসায় বিরোধী শূন্য করতে হবে এবং এদেরকে যোগ্য জবাব দিতে হবে। যারা বাংলাকে কথায় কথায় লাঞ্ছিত বঞ্চিত করে রেখেছে, এরাই তো গলা ফাটিয়ে বলছে। দিলীপ ঘোষ বলছে যে আমি দিল্লির সরকারকে বলেছি বাংলার টাকা ছাড়বেন না। আরে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন ততদিন বাংলা দিল্লির কাছে হাত পাতবে না। সে 100 দিনের কাজ হোক, সে বাড়ি হোক, আর সে গ্রাম সড়ক যোজনা হোক। আপনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের 1 লক্ষ কোটি টাকা আটকে রেখেছেন। আপনার ক্ষমতা থাকলে ছাড়ুন। আপনি রাজনৈতিকভাবে লড়াই করতে পারেননি বলে
বাংলার মানুষকে আপনি অপমান করছেন। কুচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দেগঙ্গা, খালি সর্বত্র আপনি বাংলার মানুষের উপর আক্রমণ শানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে হারিয়েছে বলে। এই দ্বিচারিতা চলতে পারে না। আপনি দেখুন উত্তরপ্রদেশ, দিল্লি কোনো কাজের কাজ করে না, খালি রাস্তার নাম পাল্টাচ্ছে, স্টেশনের নাম পাল্টাচ্ছে। যদি বাংলায় এরা ক্ষমতায় আসতো, মেদিনীপুর বলে কিছু থাকতো না, মোদিনীপুর হয়ে যেত। আর দার্জিলিং বলে কিছু থাকতো না, মোদিজিলিং হয়ে যেত। আমরা সেটা আটকেছি। বাংলার মানুষকে আমি নতমস্তকে করজোড়ে আরেকবার প্রণাম জানাই, এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের, যারাই এই দলের আসল শক্তি। এই দলে 2 নম্বর 3 নম্বর বলে কেউ নেই। আমরা আবার বলছি, একমাত্র হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, আর তারপর আপনারা কর্মীরা। আমরা আপনারা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব, আর প্রত্যেকটা জেলা পরিষদ মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী দিন উপহার দেব। উন্নয়নের নিরিখে ভোট করে, লড়াই করে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে লড়বো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের নেত্রী বক্তব্য রাখবেন, আমরা তার কথা শুনবো, এবং সেই কথা যাতে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করতে পারি, সেটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। অনেক 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 ধন্যবাদ আমাদের সকলের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত ছাড়া 2-4 কথা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলার আগে আমাদের লোকসভা দলের যিনি চিফ হুইপ আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আজকের এই সভার সভাপতি শ্রী সুব্রত বক্সী, মঞ্চে উপস্থিত আমাদের শক্তি, আমাদের প্রেরণা, আমাদের লড়াই করা লোক তৃণমূল কংগ্রেসের কর্মী। আমরা তোমার হাত ভাঙার আগে হাত যখন তুলবে, সেই হাত কিন্তু গুঁড়িয়ে দেখার ক্ষমতা আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা। আমি কোনো ফাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো না। আমি যা আমি তাই, আমাকে ভালো লাগুক খারাপ লাগুক, আমি মাঠে মন্দিরে থাকি, আমি কর্মীদের সঙ্গে থাকি। আমার কর্মীর গায়ে যদি হাত পড়ে, সেই জায়গায় দাঁড়িয়ে আমিও লড়ে নেব, আমি ছাড়বো না। ইডি সিবিআই চলছে, চারিদিকে শুধু ইডি সিবিআই দিয়ে একটার পর একটা রাজ্যে একটা রাজ্যে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই মুখ্যমন্ত্রী যিনি প্রথম ভারতবর্ষে প্রথম দেখিয়ে দিলেন কিছুদিন আগে, বিজেপি যাদেরকে কংগ্রেসের কিনে নিয়ে ঝাড়খণ্ডের সরকারকে বদল করার চেষ্টা করেছিল টাকা দিয়ে, তাদেরকে অ্যারেস্ট করে দেখিয়ে দিলেন ঝাড়খণ্ডের সরকারটাকে ভাঙতে পারা যায় না। যে মুহূর্তে অ্যারেস্ট হলো 4 জন, তার ঠিক 7 দিন পরেই দেখুন, ঠিক তার 7 দিন পরেই নীতিশ কুমার বিজেপিকে ছেড়ে দিয়ে আরজেডিকে সঙ্গে নিয়ে সরকার গড়ল। যদি সেদিনকে এই অ্যারেস্টটা না হতো, ঝাড়খণ্ডের সরকারটা ভেঙে পড়তো, নীতিশ কুমারও যেত না। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেই জায়গা হয়েছে। কত ইডি দেখাবে, কত সিবিআই দেখাবে, অসুবিধা নেই কোনো। আমি আগেও বলেছি একটা মিটিংয়ে, আজও বলছি দিদি আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমি আজও বলছি নরেন্দ্র মোদী তুমি জেনে রেখো, ইডি সিবিআই নিয়ে তুমি খেলা খেলতে এসেছো তো, ইডি সিবিআই নিয়ে তুমি ফাউল করে খেলছো, ইডি সিবিআই নিয়ে ফাউল করে খেলছো, সঙ্গে রেফারি নিয়ে। ফাউলটা কিন্তু আবার ক্লারিফাই করে দিচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেবেন। ইডি সিবিআই কে নিয়ে ফাউল করে খেলছো, রেফারিকে সঙ্গে নিয়ে দিল্লি থেকে কলকাতা রেফারি যারা রয়েছে, রেফারিকে সঙ্গে নিয়ে গ্যালারিতে বসে রয়েছে জনতা। 2024-এ তোমাকে উত্তর দেবে সেই জনতা।
রেফারিকে সঙ্গে নিয়ে ফাউল করে খেলছো তুমি, জনতা উত্তর দেবে, ফিরিয়ে দেবে তোমাকে গুজরাটে। সুদীপ দা বলেছিলেন একটু আগে বক্তব্যে যে সারা ভারতবর্ষে যেখানে গেছি সেখানে দেখেছি যে সবাই মিলে যাকে ভালোবাসেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কিন্তু আরেকটু বেশি দেখেছি। আগে শুনতে আমার কিছুতেই মুড আসছিল না, তার কারণ মুডটা পুজো আসলে কোথায় হারিয়ে যায়। পুজো 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 করতে করতে আর পুজোর নাড়াচাড়া করতে মেসেজ থেকে শুরু করে, আঁকা থেকে শুরু করে, গান থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে সব কিছু ভাবতে ভাবতে মনটা যেন কোথাও একটা চলে যায়। কিন্তু তার মধ্যেও একটা প্রোগ্রামে এসেছি, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে, এটা বড় ব্যাপার। আপনারা এত আমাদের নেতা থেকে কর্মী, তৃণমূল কংগ্রেসের আমি সবসময় বলি দলের কর্মীরা আমাদের সম্পদ, তাই দলটার নাম তৃণমূল। অনেকে আমাকে জিজ্ঞেস করে দলটার নাম তৃণমূল কেন? আজকে তো অজিতদা বেঁচে নেই, কৃষ্ণাদি বেঁচে নেই, রঞ্জিতদা বেঁচে নেই, কিন্তু আমরা যারা কয়েকজন এখানে আছি, আমি ইচ্ছা করে দু একটা নাম নেব না আইনের জন্য। বাদবাকি যারা ছিলেন বক্সিদার, সুদীপ দ্বারা সহ সকলেই, তারা জানে কিভাবে লড়াইটা করতে হয়েছিল আমাদের। আমি সবাইকে বলবো যারা তৃণমূলটা এখন নতুন করে করছেন, তৃণমূল কংগ্রেসের বইটা পড়বেন। আমার কিন্তু প্রত্যেকটা ইতিহাস লেখা আছে, কি করে তৈরি হলো, কেন তৈরি হলো, তার আগের যে লড়াইগুলো জনতার দরবার থেকে শুরু করে, মানবিক অধিকার নিয়ে 21 দিন আমি ধর্ণা দিয়েছিলাম, লক আপ ডেথ নিয়ে, এবং আমার ধর্ণার পরেই লক আপে কেউ মারা গেলে তাদের কম্পেনসেশন এবং চাকরি এবং হিউম্যান রাইটস, এগুলো আমার ডিমান্ডে, এবং আমার 21 দিন ধর্নার পরেই 6 থেকে 27 নভেম্বর 1995 সালে এটা আমি করেছিলাম। সুদীপদা ছিল তখন আমার সাথে, গৌতম মুকুল্লা, সকলেই ছিল, বক্সিদারা, আজও তারা আছেন। গৌতমটা হারিয়ে গেছে। পথ চলতে চলতে অনেককে হারিয়ে ফেলি, খারাপ লাগে। যেমন সুব্রতদা আজকে নেই, সুব্রতদার মৃত্যু, সাধনদার মৃত্যু অবশ্যই ভুলবার নয়। ব্রজদা মারা গেছে, গোবিন্দদা মারা গেছেন, এরকম জেলায় জেলায়ও অনেকে মারা গিয়েছেন। জন্ম থাকলে মৃত্যু আসবে, এটা নিয়ে আমাদের ভাবাবেগের কারণ নেই, কিন্তু আমরা যেন মনে রাখি, এটা মাথায় রাখতে হবে। রাজনীতিটা কিন্তু সহজ ব্যাপার নয়। রাজনীতি হচ্ছে লড়াইয়ের ময়দান। 34 বছর যখন আমরা লড়াই করেছি, কল্যাণের কথা শুনে আমার মনে পড়ছিল, আমি রাস্তা দিয়ে যাচ্ছি জনসংযোগ করতে করতে, একজন বয়স্ক লোক এগিয়ে এলেন, আমি তাকে চিনি না, আমার মাথায় হাত দিয়ে বললেন, মা, মৃত্যুর আগে দেখতে পাবো তো সিপিএমটা যাচ্ছে? এরকম অনেক ঘটনা অনেক মানুষের মনে ছিল। কি লড়াই যে সেদিন হয়েছিল, যারা না দেখেছেন তারা বুঝবেন না। আর আজকাল যে সমস্ত মিডিয়ারা হয়েছেন, অনেক ভালোও আছেন, আমি তাদের কথা বলছি না, তারা শুধু তৃণমূলের গন্ধ শুকতে ব্যস্ত। একটা শকুনি গাছে পড়ে আছে, কখন কে মরবে, শকুনিটা এসে সেই মৃত্যুটা খাবে, সেই গরুটা খাবে। ভালো চোখে দেখতে পায় না, কোন কুটুস কুটুস, এর সাথে ওকে লাগাচ্ছে, ওর সাথে আমাকে লাগাচ্ছে, শতাব্দীর সাথে কেষ্টকে লাগাচ্ছে, আবার আমার সাথে কখনো কখনো অভিষেককেও লাগিয়ে দিচ্ছে। এরা বোঝেই না এই ভাগাভাগিগুলো হবার রে। তোরা যতই চেষ্টা কর, যতই লাইনবাজি কর, এতে টিআরপি বাড়বে না। লোকে টিআরপি দেখতে দেখতে না টিভিটা আর দেখবে না,
যাত্রা নাটক সিনেমায় চলে যাবে। মিথ্যে খবর একদিন সত্য হতে পারে, চিরকাল নয়। আপনি যে সূত্র বলে দেখাচ্ছেন, ওর বাড়িতে এত ঘর পাওয়া গেল, এত গয়না পাওয়া গেল, এত টাকা পাওয়া গেল, এখনো পর্যন্ত কি প্রমাণ হয়েছে? প্রমাণ হয়েছে? আমরা তো আইনে বিশ্বাস করি। কল্যাণ নিজেও লয়ার, অনেক লয়ার এখানে আছে, আমি নিজেও আইন পাশ করেছিলাম। মলয় কালকে ফাইট করেছে, বলে দিয়েছে সব মিথ্যে। কেষ্ট বেচারা, ওর একটু নিজেরই শরীর খারাপ, একবার বকটুই হলো, সেখানে ধাক্কা দিয়েছে, প্রতি ইলেকশনে নজরবন্দি করে রেখে দেয়। কটা প্রতিবাদ করেছেন, তাতে কেষ্টকে আটকাতে পেরেছেন? ভাবছেন কি জেলে বন্দি করে রেখে পার্লামেন্টে সিট দুটো দখল করবেন? ও গুড়ে বালি, ও গুড়ে বালি। বীরভূমের এমএলএরা কারা আছেন একটু দাঁড়ান তো। বীরভূমের ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? আর কারা এসছে বীরভূম থেকে? বীরভূম থেকে কারা এসছেন? যতদিন কেষ্ট ফিরে না আসছে, লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। বীরভূম জেলা হাঁটতে জানে না, হাঁটতে শেখেনি, ওটা লাল মাটির রাস্তা, মাথায় রাখবেন একদম। এইভাবে আমরা আগেই জেনে যাচ্ছি, তার কারণ সূত্র। কিসের সূত্র? না, ওটা বারবার বলতে বলতে ভাল লাগে না, বাজে কথা বলে বলবো না। তথ্যটা কোথায়? টোটালটাই অসত্য। একজন টাকা দিয়ে একটা মিডিয়াকে দিয়ে দালালি করে, আরে হাতে নাতে বিধাননগরে ধরাও পড়েছিল, বেঁচে গেছে একটা পুলিশের গদ্দারির জন্য। সব জায়গাতেই তো কিছু কিছু গদ্দার থাকে, তার নামও আমি জানি। সিবিআই তাদের পোষা আছে, পোষ্য, ইডিরও পোষ্য আছে, এবং সেই পোষ্যগুলো চব্য খেয়ে লভ্য লস্য নাকে দিয়ে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ল। কাল মলয়ের ঘটককে করবে, পরশুদিন ববিকে করবে, তারপরের দিন অরূপকে করবে, তারপরের দিন চন্দ্রিমাকে করবে। আমি তো বললাম তোরা তো এটা বললি না। অভিষেকের বাচ্চা তো এর মধ্যে সিবিআই অফিসে ঘুরে এসেছে, 2 বছর বয়স। রিয়েলি? তো মা 2 বছরের বাচ্চাকে ছেড়ে যাবে কি করে? আর মাকে রোজ রোজ ডেকে নিয়ে চলে যাচ্ছে, বাচ্চা মাকে ছাড়ে না। মা গিয়ে বলছে মাম্মা গেট আপ, মাম্মা গেট আপ, মাম্মা বলতে বলতে বাচ্চাটা হতাশ হয়ে যাচ্ছে। কি দেশ আমরা দেখতে পাচ্ছি! পলিটিক্সে লড়াই করো, আমরা আছি। কি লড়াই করেছো 1921-এ? আমার পায়ের চোটটা যদি ছবিতে আবার দেখেন, তাহলে দেখবেন কিভাবে একদম সর্বনাশ করে দিয়েছিল। এখনো ভালো হয়নি পুরোটা। আমার মনের জোর অনেক বেশি বলে আমি করতে পারি। আমার মাথাটা তো পুরো 2 চৌচির করে দিয়েছিল মেরে। যারা বিজেপি করতো তারাই তো সিপিএম করতো এক সময়। সিপিএম এর হারমাত, বিজেপির জল্লাদ, আর কি বলবো, জগাই মদাই গদাই। একদিন কিন্তু আপনাদের শুনতে হবে জগাই মাথায় গদাই, এবার হবে বাই বাই। কতদিন চলবে এরা? ভাবছো এদের কয়েকজনকে, যারা তৃণমূলে একটু স্ট্রং লিডার আছে, অ্যারেস্ট করে দিই, তাহলে জেলার কর্মীরা ভয় পেয়ে যাবে, ব্লকের কর্মীরা ভয় পেয়ে যাবে, মানুষ ভয় পেয়ে যাবে। আর এই সুযোগে বিজেপি টুকটুক 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 করে ঢকঢক করে জল গিলবে। আমি বলি শোনো, নিহত সিংহের থেকেও
আহত সিংহ খুব ভয়ানক। আমাকে আঘাত না করলে আমি প্রত্যাঘাত করি না, আর আমাকে চমকালে, আমাকে ধমকালে, আমাকে ধমকালে আমি চমকাই, আর আমাকে চমকালে আমি গর্জাই, আর আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উতরাই, আর এভাবেই চড়াই উতরাই পেরিয়ে যাই। আমি চাই বিজেপি বেশি করে করুক, এজেন্সি বেশি করে করুক, কারণ পরে আলটিমেটলি আইনে দেখবেন কিচ্ছু নেই, জিরো। আমি সব শুনে নিয়েছি, কিচ্ছু নেই, মনে রাখবেন, নাথিং ইজ দেয়ার। আমরা লড়াই করতে তৈরি আছি তো। কত বড় বড় সব নেতা কল্যাণের ভাষায় বলেছে, আমি তো ওই সব ভাষাগুলো বলতে পারি না বলে আমার জিভ লক লক করে। একটা বর্ণ পরিচয় কি জানে না, বাবুরা ওর হাত কাটছে, তার পা কাটছে, কারো মুন্ডু কাটছে, সবার সবকিছু কেটে দেবে। ওরা জানে না কেটে দিয়ে রাজনীতি হয় না, ওটা ছেটে দিতে হয়। লড়াই হবে। দিল্লির এজেন্সিকে সাথে নিয়ে, বেকারদের চাকরি সব কেড়ে নিয়ে, পাবলিক সেক্টর সব বন্ধ করে দিয়ে, গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে, পেট্রোলের দাম বাড়িয়ে দিয়ে, ডিজেলের দাম বাড়িয়ে দিয়ে, বুলেট ট্রেন তো লোকে দেখেনি, কিন্তু বুলেট ট্রেনের মতো বুলেটের মিথ্যাচার চলছে, বুলেট ট্রেনের থেকেও বেশি গতিতে মিথ্যার গতি চলছে। কি যেন বলে, মন কা দাম না মন কা ব্যথা, মন কি ব্যাথ না, ওটা মন কি ব্যথা হয়ে যাবে, মন কি বাতটা মন কি ব্যথা হয়ে যাবে। তার কারণ এত মিথ্যে, মিথ্যে বলতে 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 আর কিছু থাকবে না দেশে। দেশটা বিকিয়ে দিয়েছে, জেনে রেখে দিন। আমার খারাপ লাগে, আমি এখানে আসবার আগে নেতাজি সুভাষচন্দ্র বসুর গলায় আর একবার মালা দিয়ে এলাম। কেন বলুন তো? রেড রোডের ওখানে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিটা ছিল, তো ওই মূর্তিটা কিসের মূর্তি করছে এখন? যে স্ট্যাচুটা করছে ওটা কিসের করছে? আগে কিসের ছিল? আগে কিসের ছিল? দিল্লিতে নেতাজির যে মূর্তিটা ভাঙা হয়েছিল, হলোগ্রাম ছিল, হলোগ্রাম করেছিল, সেটাকে উড়িয়ে টুড়িয়ে এখন ওটা চলে না। সেই জন্য একটা মনে হয় কোনো একটা গ্রেনাইড দিয়ে বা কিছু একটা দিয়ে একটা লাগাচ্ছে। হ্যাঁ, এবার বুঝুন, আমাকে একটা চিঠি দিয়েছে পরশুদিন। কে দিয়েছে? লিখেছেন একটা আন্ডার সেক্রেটারি, সম্ভবত লেভেলের, লিখে বলছে প্রাইম মিনিস্টার 7 বাজে ইনাগুরেট করবে, তোমাকে 6 বাজে ওখানে উপস্থিত থাকতে বলছে, যেন চাকর বাকর, আমি বন্ডেড লেবার। কোন আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারকে এভাবে চিঠি লিখতে পারে না। কালচারাল মিনিস্টার এত বড় হয়ে গেল, সেও একটা চিঠি লিখতে পারলো না। আর শুনুন, বলে না বুদ্ধির বৃহস্পতি, আজকে হচ্ছে বৃহস্পতিবার, সেজন্য 7টার সময় দাঁড়িয়ে থাকবো না আমি ওখানে। আমি আগেই 2টোর সময়, আমি এখানে আসবার আগে 1টার সময় নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তিতে নতুন করে মালা দিয়ে এলাম। দিল্লির প্রোগ্রামটা আমি বাংলায় উদযাপন করে দিয়ে এলাম।
কি বলবেন বলুন তো? আমি পররাষ্ট্রনীতি সম্পর্কে বলতে চাই না। হাসিনাজি এসছেন, আমার সাথে ব্যক্তিগত সম্পর্ক ভীষণ ভালো, ওদের সবার, আজকে নয়, চিরকাল। পুজোর সময়তেও আমি ওনাকে চিঠি দিই, উনি আমাকে শাড়ি পাঠায়, আমিও পাঠাই। ঈদের সময় আম পাঠায়, ইলিশ মাছ পাঠায়, আমরাও যতটা পারি করি। উনি নিজে ইচ্ছে প্রকাশ করলেন। আমি এই প্রথম দেখলাম যে বাংলাদেশের প্রধানমন্ত্রী এসছেন বাংলাবাদ। আমি কৃতজ্ঞ যে উনি চেয়েছিলেন দেখা করতে। আমি এটা সংবাদ মাধ্যমে দেখেছি। যাক কি, তবুও এটা দেশের ব্যাপারে আমি বলছি না। এত রাগটা কিসের? इतना गुस्सा क्यों? ये बड़ा बाबू लोगों को इतना डरने का बात क्या है? क्या गुस्सा है? बाप रे बाप। हमको शिकागो से इनवाइटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। हमको स्टीफेंस कॉलेज से इनविटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। चाइना से इनविटेशन आया, रुक दिया, जाने नहीं दिया। मैं तो कहती हूं, जाओ जाओ तुम लोग जाके घूम के आओ। हमारा बंगाल में हम घूमता तो हमारा सारा विश्व हो जाता। बाहर में जाने का हमारा जरूरत नहीं है। हमारा बंगाल में सब कुछ है। आज तो आपको अच्छा लगता है ना सुन के कि 23 में बर्लिन में जो प्राइज मिलेगा, जो अवार्ड मिलेगा, बेस्ट ऑफ द वर्ल्ड अवार्ड, वो बंगाल को मिल रहा है, जो कल्चरल एक्टिविटी के लिए, डेस्टिनी ऑफ द टूरिस्ट स्पॉट के लिए। आज दुर्गा पूजा तो मिल गया। अभी हम लोगों को काम करने दो। कोई कोई पेपर में लिखा रुपया दिया, कहां से रुपया दिया मेरे को पता नहीं है। कोई कोई रिपोर्टर क्रॉस चेक नहीं करके लिख देता है, अरे हमारा रुपया हमको देगा, और रुपया क्या दिया? जीएसटी, अभी तो जीएसटी टैक्स लेता है, उससे हमारा जो पोर्शन है वो पोर्शन अगर आएगा भी तभी भी रुपया दिया, क्या दिया? এখনো পর্যন্ত 100 দিনের কাজের লোকেরা টাকা পায়নি। বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছে। আমি এমএলএদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই বছরের টাকাটা আপনারা প্লিজ দয়া করে আমরা গাইডলাইন্সটা করে দেব। আপনারা বাংলার বাড়িতে মানে 50 লক্ষ আমার বাড়ি পড়ে আছে, ওরা সব বন্ধ করে দিয়েছে। এটাতেও আমরা 60% টাকা আমরা দিই। আপনারা আপনাদের এমপি ল্যাডের টাকাটা এবং এমএলএ ল্যাডের টাকাটা, রাজ্যসভাটা তো আমি দেখে দেবো, লোকসভায় যারা আছেন, বাংলার বাড়ির টাকাটা আপনারা এবারে একটাই খরচ করুন এই বছরটা, বাংলার বাড়ি। তাহলে যে 50 লক্ষ কেস পেন্ডিং আছে অনেকগুলো হয়ে যাবে। তাতে চোখের সামনে অনেক মানুষকে আপনারা আপনার কনস্টিটিউয়েন্সিতে বাড়ি করে দিতে পারবেন, যাদের লিস্টগুলো পেন্ডিং আছে। এটা আমরা আপনাদের অ্যালাউ করে দিচ্ছি আপনাদের গাইডলাইন্সের মধ্যে। আমি এমএলএ এমপিদের কাছে এটা রিকোয়েস্ট করব। রাজ্যসভাটা আমি করি, সেটা আমি দেখে নেব। বাদ বাকি সবাইকে, জেলা পরিষদ কারা এসছেন, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিকে আমি আগেই বলেছি যে আপনাদের 15% যে টাকাটা আছে ওই টাকাটা দিয়ে আপনারা গ্রামীণ সড়ক আর বাংলার বাড়ি এই দুটো কাজ করবেন। আর যেটা আপনাদের অ্যাসেট আছে, যেখান থেকে আপনারা কিছু টাকা পান, ওখানে আমরা একটা তৈরি করছি সেটআপ, যেখান থেকে আপনাদের কিছুটা আমরা দেবো, বাদ বাকিটা আমাদের কাছেও আসবে, এবং সেটা থেকে কিছু নিয়ে টুকটাক কাজগুলো করবেন। এই একটা বছর আপনার মাত্র, আর তো মে পর্যন্ত তো আপনাদের পঞ্চায়েতের টাইম আছে।
যার টাকা পড়ে আছে স্টেট রাস্তার বাংলার বাড়ি করে দিন, সবাইকে বলে দিন, গ্রামে গিয়ে গিয়ে গ্রাম সভাকেও বলে দিন, পঞ্চায়েত সমিতিকেও বলে দিন, জেলা পরিষদ 15% পান এবং যে পঞ্চায়েত সমিতিও 15% পান। এই টাকাটা আপনারাও কাজে লাগান। আর আমি বলবো যে পুরনো লিস্টে যেগুলো পড়ে আছে বাছাবাছি না করে, গরিব লোককে কখনো বাছাবাছি করা যায় না। আমার পাড়ায় আমি নিজে দেখেছি, আগে যারা সবাই সিপিএম করতো এখন সবাই আমার সাথে। মানুষকে ভালোবাসলে তারা কিন্তু আপনাকে ভালোবাসবে। আর পলিটিক্সের একটা বড় কাজ হচ্ছে মানুষকে ভালোবাসা, সমাজকে ভালোবাসা। তৃণমূলের 99.9% লোক আমি এখনো বলতে পারি ট্রান্সপারেন্ট, সৎ এবং ভেরি অ্যাক্টিভ ফর দ্য সোশ্যাল ওয়ার্ক। একজন দুজন কি খারাপ কাজ করলো তাদের জন্য আইন আছে, আইন মোতাবেক ব্যবস্থা হবে, দল ব্যবস্থা নেবে। কিন্তু তার জন্য পুরো দলটাকে চোর বলে কেউ কেউ কুৎসিত ভাষায় রোজ আক্রমণ করবে, এডিটোরিয়ালে রোজ কাগজে আক্রমণ করছে বিজেপির সাথে সমঝোতা করবার জন্য। হঠাৎ সিপিএম এর বেড়ালটা বেরিয়ে পড়েছে, তারা নাকি কোনো অন্যায় করেনি। আরে 34 বছরের একটা ফাইল পাওয়া যাচ্ছে না, যাওয়ার আগে সব ফাইল উড়িয়ে দিয়ে গেছে, উধাও করে দিয়ে গেছে, পুড়িয়ে দিয়ে গেছে। আমি যদি ইচ্ছা করি টেনে টেনে সব কটাকে জেলে ভরতে পারতাম, কিন্তু আমরা স্লোগান দিয়েছিলাম বদল নয় বদলা নয় বদল চাই। আমরা আমাদের কথা রেখেছিলাম, কিন্তু ওরা ওদের কথা রাখেনি। কোথায় একটা কাগজপত্র বলে যাচ্ছি। আজকে আমাদের আমলে আমরা তো প্রত্যেকটা কাগজ পাওয়া যাবে, এমনকি কোথায় কার জমি আছে তার জন্য ল্যান্ড ম্যাপ রেকর্ডও পাবে। অনলাইন হচ্ছে, ই টেন্ডারিং হচ্ছে, সবকিছু অনলাইন প্রসেসে হচ্ছে। কাজ করতে গিয়ে একটা দুটো ভুল কেউ যদি করে ফেলে নিচে তলার, ইন্টেনশনালিও অনেকে বদমাইশি করে। কারণ আমি তো সিপিএম এর কাছে চাকরি খাইনি, তারা তো বসে আছে এখনো, তারা চাকরি করে, এটা তার অধিকার। তারাই তো নিচ থেকে বসে এই কাজগুলো করে, তা সত্ত্বেও তো আমি তারাইনি কাউকে। সুতরাং তারা যদি একটা কিছু করে সেখানে আমাদের দেখে প্রিকশন নিতে হবে। আমাদের উই হ্যাভ টু বি ভেরি অ্যালার্ট। মনে রাখবেন আপনার আগে দুটো চোখ ছিল, আর এখন এই ডাকাতদের দলেরা, লুঠেরাদের দলেরা, নাম বলছি না, বুঝে নেবেন, ইশারাই কাফি, আপনার পেছনে 10টা চোখ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে 10টা টেলিভিশনের 10টা টিম, আপনি বুঝতেও পারছেন না। আর যাবে কি, মনে করুন কাকুলির বন্ধু, কাকুলিদি তোমার কাছে একটা চা খেতে আসবে, উনি আমেরিকা থেকে এসছেন, আদৌ আমেরিকা না হাতি। এগুলো হচ্ছে ব্যাপারটা, বুঝে নিন এইসব চলছে। ফেক নিউজে মিথ্যে কথা, ফেক নিউজে মিথ্যে কথা। আপনার জীবনটা কি করছে। আর এই যে এজেন্সি, সেন্ট্রাল এজেন্সি, শুনুন, যারা আমাদের তৃণমূল কংগ্রেসের একটু নেতৃস্থানীয় আছে, তাদের বউ ছেলে মেয়েরা যদি দোকানেও যায়, গিয়ে জিজ্ঞেস করে আসে কি কিনলো, কত টাকা দাম নিল। ওরা যদি সব ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি করে নেয়, দেশ থেকে লক্ষ, তাতে সিবিআই হবে না, ইডি হবে না। মধ্যপ্রদেশে ধাপাম কেসে 54 জন সুইসাইড করেছে, এডুকেশন মিনিস্টার অ্যারেস্ট হয়নি। কদিন আগে আরস্থান বেরিয়েছে, রাজস্থানে বেরিয়েছে, ইউপিতে বেরিয়েছে। কই সাধু বাবারা, সাধু মনকা ব্যথা, সাধু মনে ব্যথা হয় না? বাংলায় সব চোর, আর তোমরা মনকা ব্যথায় দেখছো নতুন ভোর। এইভাবে দেশ চলতে পারে না। মনে রাখবেন, রেল বিক্রি করে দিচ্ছে, বিমান বিক্রি করে দিচ্ছে, কোল বিক্রি করে দিচ্ছে, ইন্ডাস্ট্রি বিক্রি করে দিচ্ছে। লাভজনক সংস্থা কি, লাভজনক লোকসানজনক সব সংস্থা বিক্রি করে দিচ্ছে।
চাকরি ভারতবর্ষে 40% কমে গেছে, আর বাংলায় 40% চাকরি আমরা বাড়িয়েছি, আরো বাড়াবো। আমার তাজপুর বন্দর হচ্ছে, দেউচা পাচুরি হচ্ছে, জঙ্গল সুন্দরী হচ্ছে, ডেডিকেটেড ফ্রেট করিডোর হচ্ছে, সিলিকন ভ্যালি হচ্ছে, ভর্তি ভর্তি প্রজেক্ট হচ্ছে আমাদের। এই তো সোমবার 12 তারিখে এই হলেই আমি আবার 10,000 ছেলের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দেবো। স্কিল ট্রেনিং দিয়েছি আমরা, আর স্কিল ট্রেনিং দিয়ে কি করেছি, যে ট্রেনিং নিয়েছে আর যার লোক চাই দুটোকে মিলিয়ে দিয়েছি। 30,000 ছেলে মেয়েদের আমি বলেছিলাম চাকরি দেবো, আমরা সোমবার দিন 10,000 ছেলে মেয়েদের হাতে অ্যাপয়েন্টমেন্ট তারা তুলে দেবেন কোম্পানিগুলো, যারা স্কিল ট্রেনিং নিয়েছেন আমরাই দিয়েছি। আরো 3টে করতে হবে, একটা নর্থ বেঙ্গলের দিকে আর 2টো, একটা সাউথ বেঙ্গলের মধ্যে আরো 2টো করতে হবে। কাজে এই ধরনের প্রোগ্রাম অজস্র। বাংলায় আজকে মানুষের ইনকাম বেড়েছে, শুধু বাংলার নামে গালি দিয়ে বেড়ায়। এমনকি ঋণ শোধের ব্যাপারেও 2 বছর কোভিড ছিল, তা নাহলে এটা 30% হয়ে যেত। 3-9 আমাদের রিটার্ন, আমরা ঋণ পরিশোধও এত ভালোভাবে করছি। একটা ভালো কথা বলে না, রোজ খালি সকাল থেকে রাত পর্যন্ত ওখানে ইঁদুর কামড়েছে, ওখানে বেড়াল কামড়েছে, ওখানে কে কি করেছে, ওখানে গিয়ে ল্যাজ নেড়েছে, সারাক্ষণ ল্যাজ নেড়ে যাচ্ছে, সারাক্ষণ ল্যাজ নেড়ে যাচ্ছে। ল্যাজ আপনি কুকুরের ল্যাজ যতই সোজা করার চেষ্টা করুন, কুকুরের ল্যাজ সোজা করা যায় না। এগুলো কাজ করে না, এলাকায় যায় কাজ করে না, শুধু বাংলার ল্যাজ নাড়ে আর মিথ্যে কথা বলে গালাগালি দেয়। সিপিএম এর রাজত্ব তো দেখেনি, আর তৃণমূলকে পেয়ে গেছে অনেক ভদ্র, কিছু না করেও তাদের বদনাম দিয়েছে পোস্ট ভায়োলেন্স। সিবিআই নিজেই বলেছে 26টা কেসই হয়নি। সুতরাং এইসব করার পরেও আমি আপনাদের বলবো, পুজো আসছে, পুজোটা ভালো করে শান্তিতে করবেন। লক্ষ্মী পুজোর দিন নবী দিবস আছে, দুটোই করবেন ভালো করে। যাদের যেটা করবার, ধর্ম সবার, ধর্ম যার যার, আপনার উৎসব সবার। দেওয়ালি আছে, ছট পুজো আছে, এই পুজোগুলো ভালো করে করবেন। তারপর আমাদের পলিটিক্যাল প্রোগ্রামও শুরু হবে। ইন দ্য মিন টাইম ভোটার লিস্টের কাজ শুরু হচ্ছে। 11ই নভেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত এই ভোটার লিস্টেই কিন্তু পঞ্চায়েত ইলেকশন হবে, অ্যাসেম্বলি ইলেকশন হবে, এমপি ইলেকশন হবে, কাউন্সিলর ইলেকশন হবে। সুতরাং কারেকশন বলুন, অ্যাডিশন বলুন, ডিলিশন বলুন, নতুন ভোটারদের নাম সংযোজন করবেন। 18 বছর বয়স হলেই যে কেউ নাম তোলার অধিকারী। এবছর থেকে নতুন নিয়মে 17 বছর বয়স উত্তীর্ণ হলেই নাম নথিভুক্ত করার জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করা যাবে। সারা বছর ধরে কন্টিনিউয়াস আপডেট সিস্টেম অনুযায়ী বছরে 4 বার ভোটার লিস্ট নবীকরণ হবে। 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর। 17 বছর অতিক্রান্ত হলেই যারা নথিভুক্তরা থাকবেন, 18 বছর হলেই তার ভোটার লিস্টে নাম উঠে যাবে। এর জন্য কিন্তু আমাকে ব্লকে, আমি বক্সিদাকে বলবো, যেটা প্রত্যেকটা ব্লকে ব্লকে ভোটার লিস্ট সংশোধনের ব্যাপারে ডিটেলসটা এটা প্রত্যেকটা ব্লকে ব্লকে পাঠাতে। অনেক জেলা কমিটি তৈরি হয়েছে, অনেক ব্লক কমিটি তৈরি হয়েছে। আমার কাছে কিছু কিছু গ্রিভিয়েন্সেস এসছে, আসতেই পারে। রিভিউ করে এতগুলো ব্লক তৈরি করতে গেলে, যদিও অনেক জায়গাতেই এমএলএদের ডেকে কথা বলা হয়েছে বা এমপিদের অনেককেই ডেকে কথা বলা হয়েছে, 2-1টা জায়গায় একটু মতবিরোধ হয়েছে। আমি বলবো বক্সিদাকে, যে যে জায়গায় পার্টিকুলার বিরোধ হয়েছে সেই জায়গাটা আপনারা আমাকে দিন। আপনি, আমি, অভিষেক, ববি, অরূপ, আমরা 5 জন বসবো এবং বসে দ্যাট উইল শর্ট ইট আউট।
এবং কোথাও কোথাও জেলাকে আর একটু স্ট্রং করতে হবে। যেখানে যেখানে স্ট্রং করতে হবে সেখানে কিভাবে করা যাবে সেটাও ওই গ্রিভ্যান্সেসের মধ্যে থাকবে। আমাকে কয়েকজন এমএলএও চিঠি দিয়েছেন, একজন দুজন এমপিও চিঠি দিয়েছেন, দু একজন লিডারও চিঠি দিয়েছেন যে যে গ্রিভ্যান্সেস ফাইলটা আলাদা রাখতে হবে। হয়তো 400-র মধ্যে বড় জোর 7-8টা গ্রিভ্যান্সেস আমার কাছে এসছে। সুতরাং যদি 7-8টা গ্রিভ্যান্সেস থাকেও সেটা নিয়ে বসে কথা বলতে তো আপত্তির কিছু নেই। আর আমি ছোটদের একটা কথা বলবো, তোমরা কিন্তু বড়দের সম্মান দিয়ে চলবে। বড়রা যেমন ছোটদের ভালোবাসা দেবে, ছোটদেরও কিন্তু বড়দের সম্মান দিয়ে চলতে হবে। রাজনীতিটা এত সহজ নয়, মনে রাখবে। সবে তোমরা সিঁড়িতে উঠতে শুরু করেছো, এক পা করে এগোতে হবে। আর এর জন্য তৃণমূল কংগ্রেস এমনই একটা দল, তৃণমূল কংগ্রেসের লবি করতে হয় না টিকিটের জন্য। যে পাওয়ার টিকিট, যে কাজ করবে, কাজের লোককে আমরা খুঁজে নেব, এটা মাথায় রাখতে হবে। তৃণমূল কংগ্রেসে আগে যেটা কংগ্রেস করতে গিয়ে দেখেছিলাম তা কিন্তু তৃণমূল কংগ্রেসে হয় না। এবং যারা এমএলএ হয়েছে তারা বলতে পারে যে এইভাবে আমরা টিকিট দিইনি এবং কেউ কোনো লবি করেনি তাদেরও এমএলএ নিজেদের করবার জন্য বা এমপি নিজেদের করবার জন্য। স্টেট পার্টি ডিসিশন নেয়, এখানে অন্য কোনো কিছু হয় না। অনেক পার্টিতে অনেক কিছু হয়, ওই যারা হাত কেটে দেয়, পা কেটে দেয়, ওদের অনেক ইতিহাস পাবেন। ওদের বলুন নিজেদের ইতিহাসটা আগে নিজেদের পড়তে, তারপরে ভারতবর্ষের ইতিহাসটা বদলে দিতে। কাজেই আমি এটুকু বলে আপনাদের আমি বলি যে আমরা পুজোর পর থেকে আবার প্রোগ্রাম করে ভোটার লিস্টের সাথে সাথে ব্লক কনফারেন্স, জেলা কনফারেন্স এবং আমাদের দুয়ারে সরকারের প্রোগ্রাম, আরও কিছু কর্মসূচি আমরা নিতে শুরু করব। আমি চাইছি পুজোর মধ্যেই এই 30,000 ছেলে মেয়েদের হাতে যাতে অ্যাপয়েন্টমেন্টটা পৌঁছে যায়, সেটা চেষ্টা করছি। আর 89,000 আমাদের প্রাথমিক শিক্ষক ওই এডুকেশন ডিপার্টমেন্টে কি নেবে সব কিছু মিলিয়ে, সুতরাং সেটা ওরা দেখবে ট্রান্সপারেন্সি মেনটেন করতে। কোনো এমএলএ কোনো চাকরির রিকোয়েস্ট করে বা মিনিস্টার প্যাডে চিঠি দেবেন না। কেন বলছি বলুন তো? আমি শুনেছি বরকতদা যখন মিনিস্টার ছিলেন একটা চিরকুটে একটা কিছু লিখেছিলেন, যেটা পাঠিয়ে দাও, নামটা বললাম না, তাতে এটা নিয়ে খুব লেখালেখি হয়েছিল। মুখে কথা বলুন, ফোনেও সব বলবেন না। হোয়াটসঅ্যাপ করছেন, হোয়াটসঅ্যাপ তো সব তুলে নিচ্ছে। জেলায় জেলায় আইবির লোকেরা বিজেপির হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা তুলে নিচ্ছে। ফেস টাইমে কথা বলবেন, তাও ফেস টাইমে কম কথা বলবেন। আর্জেন্ট কথা থাকলে সামনাসামনি গিয়ে বলবেন। অ্যাসেম্বলিতে যারা এমএলএ আছেন তারা তো অ্যাসেম্বলিতে দেখা পানই, পার্লামেন্টে যারা এমপিরা আছেন তাদের সাথে মোটামুটিভাবে যোগাযোগ আছেই। কাউন্সিলররা যারা আছেন তাদের সাথে মেয়রদের সম্পর্ক আরো ভালো করতে হবে। কিছু কাউন্সিলরের নামে আমি কমপ্লেন পাচ্ছি, জলা জমি ভরে দেওয়া বা নানা রকম কাজে যুক্ত থাকা, এটা কিন্তু করবেন না। দল আপনাকে টিকিট দিয়েছে দলের জন্য কাজ করবার জন্য, মানুষের জন্য কাজ করবার জন্য, আপনার নিজের জন্য নয়। এটা কিন্তু আমি বারবার বলছি। বারবার বলতে বলতে যখন শুনবেন না, যদি কেউ না শোনেন, সবাই শোনে, একজন দুজন শোনে না, যদি বলতে বলতো না শোনেন তাহলে একদিন সকালবেলায় মর্নিংয়ে উঠে দেখবেন নামটা ঘ্যাচাং ফু। দলটাকে আমরা আরো সুন্দরভাবে তৈরি করতে চাই। আমি বলতে পারি ভারতবর্ষের মধ্যে এখনো ট্রান্সপারেন্ট ইডিওলজির কোন দল থাকলে সেটা তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্য কোন দল নয়। দেখুন তো ডিসিপ্লিন ভাবে কিভাবে বসে আছে, রাস্তায় দাঁড়িয়ে ছিল এরা, তাও চিৎকার করেনি দিদি আমরা ঢুকতে পাইনি। আমি ওদের ডেকে ডেকে নিয়ে এসছি এখানে, কারণ ওরা আমার কর্মী, ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে। আসতে চেয়েছিল, জায়গা কম, দিতে পারিনি, জায়গা উপচে গেছে, ঢোকাতে পারিনি। এটাই হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় সম্পদ। যদি দেখেন কেউ অন্যায় করছে, হাতে নাতে ধরবেন। যদি দেখছেন কেউ বিপদে পড়ছেন, তার পাশে গিয়ে দাঁড়াবেন। আরে এখন তো হাসপাতালে ট্রিটমেন্ট করতেও তো আপনার টাকা দিতে হয় না, রেশনটাও বিনা পয়সায় পায়।
স্কুলে পড়তে গেলেও স্কলারশিপ পায়, বিনা পয়সায় বইটাও পায়, ড্রেসটাও পায়, সব কিছু আছে। শুধু যেটা নেই সেটা হচ্ছে আমাদের একটু উদাসীনতাটা আর বাড়ছে, সেটা কিছু কিছু জায়গায়। আমি ঝাড়গ্রামে যারা আছে, ঝাড়গ্রামের এমএলএ কারা কারা আছে, বীরবাহাকে আমি দেখলাম, আর কে আছে, দুলাল মুর্মু, খগেন, আর তোমরা একটু বেশি করে এলাকায় ঘোরো আর টাইম দাও, ঠিক আছে? মেদিনীপুর ওয়েস্ট এমএলএ যারা আছেন, এলাকায় একটু বেশি করে টাইম দিতে হবে। অজিত, সবাইকে নিয়ে চলো এবং সবাইকে নিয়ে বসো, টাইম দাও। আমি একটা প্রোগ্রামে যেতে পারি, বলে দিতে দেবো 2-3 দিনের মধ্যে, বসো। মিদনাপুর পূর্ব, মিদনাপুর পূর্বে জেলা পরিষদ নেই, মানে মারা গেছে জেলা পরিষদ সভাধিপতি, ওটা কি করে হবে? আমি যদি যাই, মানে আমি ওখানে এইরকমই প্রোগ্রাম, 10,000 যেমন কালকে এখানে জব ফেয়ারে দেওয়া হবে না, সেরকম মানে যারা অলরেডি ট্রেনিং নিয়েছে আর যাদের সাথে কোম্পানির কথা হয়েছে, এরকম একটা প্রোগ্রাম ইমিডিয়েট আমি 2-3 দিনের মধ্যে মেদিনীপুরের এদিকে একটা জায়গায় যাবো, তাহলে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম আর মিদনাপুরি স্টোরেজটা হয়ে যাবে। আর সেই দিনই আমি বলছি, আমি একটা তার পরের দিন একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করবো তমলুকে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং, সেটা আমি বলে দিয়েছি অলরেডি। আর রিভিউ মিটিংটা করার পরে আমি জেলা পরিষদের যারা মেম্বার, অখিল, বিপ্লব দা, আপনারা এটাকে কোঅর্ডিনেট করবেন। জেলা পরিষদের যারা মেম্বার, তাদের আমি যেখানে মিটিং করব তার পাশে নিশ্চয়ই একটা চেম্বার থাকবে। টোটাল কতজন জেলা পরিষদের মেম্বার, মানে আমাদের? টোটাল 60-এর মধ্যে আমাদের 56 আছে, ঠিক আছে। নিচে একটা মিটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আমি করে রাখবো, কারণ জেলা পরিষদের সভাধিপতিটাকেও আমায় করে দিতে হবে, তা নাহলে কাজগুলো হচ্ছে না। এখন কে দেখছে? আচ্ছা, আর বাদবাকি অন্য জেলায় তো আছে জেলা পরিষদ, অন্য জেলায় সব আছে, কোনো জেলায় কোনো অসুবিধে নেই। রিক্তা, তোমায় একটু বেশি করে টাইম দিতে হবে নদিয়ায়। মহুয়া, তুমিও একটু ওদের সাথে মিলেমিশে টাইম দেবে। পজিশনকে দিল কি না দিল, দ্যাট ইজ নট ইয়োর পয়েন্ট। আমরা অ্যাডজাস্ট করবো, কিভাবে না করবে সেটা পার্টি ডিসাইড করবে, কিন্তু দলটাকে টাইম দেবে। করিমপুর ইজ নট ইয়োর প্লেস, করিমপুর হচ্ছে আবু তাহেরের, আবু তাহের দেখে নেবে। তুমি একদম পুরো নিজের লোকসভা এবং ওদিকটা দেখে রাখবে। বাদবাকি আমাদের প্রেসিডেন্ট যারা আছে তাদেরও আমি ডেকে নেবো আমি যখন যাব। মহিলারা যারা আছেন, মহিলারা খুব ভালো কাজ করছেন, মহিলাদের গুরুত্ব দেবেন। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখবেন, বিজেপি কিন্তু সিপিএমকে এখন টাকা দিচ্ছে কিছু সংখ্যালঘু ছেলে মেয়েদের মাধ্যমে, মানে আমাদের থেকে দূরত্ব বাড়ানোর জন্য। এটা সংখ্যালঘুরা করবেন না, এটা আমার বিশ্বাস। এমনকি ওরা, শুনে রাখুন, আজকে সকালে কোর্টে কেস করেছিল। কি কেস বলুন তো? আমি কেন রেড রোডে ঈদের দিন যাই, তা আমাকে ইনভাইট, সে আমি তো ইফতারেও যাই, এ আবার কি কথা? আমাকে কেউ আমন্ত্রণ জানালে আমি যাব না? এটা হতে পারে কখনো? আর আমি স্টেট বলছি, আমি যতদিন বাঁচবো আমার কাছে কোনো ভাগাভাগি নেই। মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা সবটাই কে নিয়েই আমি চলবো। এটাই আমাদের একতা, এটাই আমাদের সম্প্রীতি। কোরআন, পুরাণ, বেদ, বেদান্ত, বাইবেল, ত্রিপিটক, গ্রন্থ সাহেব, জেন্দা বেস্তা পড়ে যান যত শখ। একসাথে সবাই মিলে কাজ করতে হবে। আমরা অনেক কাজ করেছি, সেই কাজের থেকে আমি একটু করে বই ছাপিয়ে দেবো। অভিষেক, তোমরা অফিস থেকে বইটাকে প্রিন্ট করে এলাকা এলাকায়, ব্লকে ব্লকে পাঠিয়ে দেবে। আমি অ্যাসেম্বলিতে পাঠিয়ে দেবো, শোভনদা পাঠিয়ে দেবেন, এমএলএদের পাঠিয়ে দেবো, এমপিদের পাঠিয়ে দেবো। তাহলে বাংলায় কি কাজকর্ম হয়েছে না হয়েছে এগুলো আপনারা জানতে পারবেন, আপনাদের পক্ষে সুবিধা হবে। আর এলাকার ব্লক থেকে এটা ডিস্ট্রিবিউট করবে।
এখন পুজো সামনে থাকলেও ব্লকগুলোকে আমি অনুরোধ করব, বিজেপির এই যে এজেন্সি রাজনীতি চলছে, আমাদের একটাই স্লোগান থাক, একটাই কর্মসূচি এখন চলবে, বিশ্বকর্মা পুজোর দিনটা বাদ দিয়ে এজেন্সি চাই না, চাকরি চাই। স্লোগান একটাই, বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই। মনে থাকবে, বিজেপির এজেন্সি চাই না, চাকরি চাই। এই একটা ইস্যু ধরুন, কারণ আমাদের টেন্ডেন্সি হচ্ছে কর্মসংস্থান আর ওদের হচ্ছে কর্মসংকুচন। ওরা কর্মটাকে ছোট দিচ্ছে। আমাদের দেশের প্রায় 4 চলে গেছে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা বাইরের দেশে চলে গেছে। আর যে কজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস করছে সবার বাড়িতে মধ্যরাতে পাঠিয়ে দিচ্ছে, কারো বাড়িতে ইনকাম ট্যাক্স, কারো বাড়িতে সিবিআই, কারো বাড়িতে ইডি, কারো বাড়িতে নিজেরা যাওয়ার সময় সব তো নিয়ে চলে যাবে, ও তো আগেই পাঠিয়ে দিচ্ছে। ওদের ওয়ার্কিং করছে, ওদের গুলো করছে। লক্ষ লক্ষ কোটি টাকা তো পিএম কেয়ারে উঠলো, সে টাকা কোথায় গেল? বিদেশে, দেশটাকেও বিক্রি করে সে নিয়ে বিদেশ পালাবে। আপনার আমার কি হবে? দুদিন বাদে ব্যাংকও বন্ধ করে দেবে, ব্যাংকের টাকাও পাবেন না। এই অবস্থার দাঁড়িয়ে একমাত্র হচ্ছে কাজ আমাদের, ছাত্র হোক, যুবক হোক, শ্রমিক হোক, কৃষক হোক, মহিলা হোক, মা বোন হোক, একটাই কাজ, সেটা হচ্ছে লড়াই, লড়াই, লড়াই। চাই বিজেপি 30 বছরের লড়াই দেখেছি, আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে না। আমরা মরি তবু আমরা গড়ি, আমরা মরি তবু আমরা লড়ি, আমরা মরি তবু আমরা মাথা বিকিয়ে দিই না। আর আমাদের সাথে যত লোক শক্তি তত বাড়বে, আমাদের সাথে যত মিথ্যাচার করবে আমাদের ক্ষমতা তত বাড়বে। তার কারণ আমরা জন্মাই, ঘাস ঘাস কাটলে ঘাস বড় হয়। তুমি যতই ঘাস কাটার চেষ্টা করো কাঁচি দিয়ে, যতই চেষ্টা করো সিবিআই কাঁচি, ইডি কাঁচি, তোমাদের হাতি কাঁচি, যতই চেষ্টা করো, যত কাট ওই লুচির মতো ফুলবে আর দেখবে আর জ্বলবে, আর লুচির মতো ফুলবে, দেখবে আর জ্বলবে, আর লুচির মতো ফুলবে। হিংসুটিগুলো, কুৎসাকারীগুলো একটা ভালো কথা বলতে পারে না, বাংলাটাকেও ভালো করে বলতে পারে না। বাঙ্গাল, আর বাঙ্গাল তো হিন্দিতে বলে, আমরাও বলি। এই অবস্থায় দাঁড়িয়ে কি আমি জানতে এসেছি, আপনারা লড়বেন তো? চান একটু হাত তুলে দেখান তো। ঝাড়খণ্ড বিক্রি 10 কোটি টাকা দিয়ে হাতে নাতে ধরে দিয়েছি, ঝাড়খণ্ডকে বাঁচিয়ে দিয়েছি। আমি পারি খেলা, পঞ্চায়েতের পরে শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ইলেকশন করব, করে 2024-এ এমন খেলা খেলবো। বিজেপি বাবুরা বুঝতে পারবেন, খেলার নাম বাবাজি না বাপুজি, কি বলে বাবাজি, খেলার নাম বাবাজি। ওই খেলাটা হবে, আর খেলাটা বাংলা থেকেই তৈরি হবে। এখন তো আমরা একসাথে, ওদিকে নীতিশজি আছে, ওদিকে অখিলেশ আছে, ওদিকে হেমন্ত আছে, ওদিকে আমি আছি, ওদিকে আমাদের বন্ধুরা আছে, সর্বত্র আছি আমরা, সব এক হয়ে যাবে দেখবেন। আর 275 না 80 আর 300 নিয়ে গর্ব করে বেড়াচ্ছে তো। রাজীব গান্ধীর সময় 400 ছিল, তাও ধরে রাখতে পারেনি। আর এদের 300-র কাছাকাছি আছে তো। এই যে আমি 5টা রাজ্যের কথা বললাম, এখানেই 100টা ঘ্যাচাংফু।
কোত্থেকে করবে? কোত্থেকে সরকার? আর নেই দরকার বিজেপির সরকার, নেই দরকার সিপিএম সরকার, আর নেই দরকার অন্যদের সরকার। আমরা চাই মানুষের সরকার হোক, জনতার আদালত হোক। সিবিআই কত আইএনটিসি কত ইনকাম ট্যাক্সকে দিয়ে অন্যায়ভাবে মানুষের উপর অত্যাচার করছে, এর বদলা যদি নিতে হয় জনগণের আদালত একমাত্র উত্তর। তৈরি থাক, প্রস্তুত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন একটা কর্মীর কিছু হলে দল কিন্তু একদম পুরো দূরবীন দিয়ে নজর রাখে এবং তাদের পাশে আছে, তার ফ্যামিলির পাশে আছে, সর্বক্ষণ আছে, মনে করে তাদের। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর দল মনে রাখবেন এটা একটা পরিবার, আমার নিজস্ব কোনো পরিবার নেই, মানুষের পরিবার আমার পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবার আমার পরিবার। তাই আপনাদের কারো কিছু হলে আমি সবচেয়ে ব্যথা পাই। তাই যদি কারো কোথাও কিছু প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি তার কমিউনিকেশনের ব্যবস্থাও করে দেবো। আমি এইটুকু বলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। बीजेपी हटाओ, 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 सीपीएम हटाओ, सीपीएम हटाओ, सीपीएम हटाओ। हम लड़ेंगे 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 हम लड़ेंगे 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 भाई लड़ेंगे लड़ेंगे भाई लड़ेंगे लड़ेंगे भाई लड़ेंगे लड़ेंगे भाई लड़ेंगे जीतेंगे भाई जीतेंगे जीतेंगे भाई जीतेंगे जीतेंगे भाई जीतेंगे। जीतेंगे ঠিক আছে, জয় বাংলা। এবার জনগণ মনোযোগটা করতে হবে, সবাই উঠে দাঁড়ান শান্তিপূর্ণভাবে। ইন্দ্রনীল, বাবুল, সুপ্রিয়।